হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আধুনিক ভারতের ইতিহাসের ওপর আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটা মূলত কি পড়বো এই ক্লাসটাতে, সেটা হচ্ছে ইঙ্গ মারাঠা যুদ্ধ। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? ইঙ্গ মহীশূর যুদ্ধ। কি বলেছিলাম? যে ব্রিটিশরা কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করছে ভারতবর্ষে, সেটা আমরা শুরু করেছিলাম। সেই সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে আমরা প্রথমে পড়েছিলাম যে বাংলা দখল কিভাবে করলো, তারপর মহীশূর কিভাবে দখল করলো। এরপর আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মারাঠা কিভাবে ব্রিটিশরা দখল করলো, কিভাবে যুদ্ধ করলো। এবং আগের ক্লাসে আমি বলেছি যে ব্রিটিশরা মানে যে কোনো জাতির সঙ্গে বারংবার যুদ্ধ করেছে, ঠিক আছে, তাদেরকে পরাজয় করার জন্য বারবার যুদ্ধ করেছে, আস্তে আস্তে ক্ষমতাটা ক্ষুণ্ণ করার জন্য। ঠিক আছে, এরপর দেখো আমি শুরু করছি। কি পড়বো না, ইঙ্গ মারাঠা যুদ্ধ। ঠিক আছে, দেখো মারাঠা একজন পেশোয়া ছিলেন। এই মারাঠা পেশোয়ার নাম হচ্ছে দ্বিতীয় মাধব রাও। ঠিক আছে, দ্বিতীয় মাধব রাও। ইনি কার পরের পেশোয়া ছিলেন? না, রঘুনাথ রাওয়ের পরের পেশোয়া হচ্ছে দ্বিতীয় মাধব রাও। দেখো এই রঘুনাথ রাও পর্যন্ত যেসব পেশোয়া, ঠিক আছে, এই জায়গাটা পর্যন্ত আমরা যখন মধ্যযুগের ইতিহাস আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, তখন ওই জায়গাটা আমি আলোচনা করব। জাস্ট তারপর থেকে দেখো সওয়াই মাধব রাও বা দ্বিতীয় মাধব রাও, ঠিক আছে, এর সময় এই যে মারাঠা যে এত বড় সাম্রাজ্য, সেটা চারটি ভাগে ভেঙে যায়, টুকরো টুকরো ভাগে ভেঙে যায়। কি কি? একটা হচ্ছে হোলকার, যেটা কোথা থেকে বিলং করতো? ইন্দোর থেকে। একটা হচ্ছে সিন্ধিয়া, যেটা গোয়ালিয়র থেকে। একটা হচ্ছে গায়কোয়াড়, যেটা হচ্ছে বরোদা থেকে। আরেকটা হচ্ছে লাস্ট ভোঁসলে, সেটা হচ্ছে নাগপুর থেকে। এই সব ছোট ছোট রাজ্যগুলো এই মারাঠা রাজ্য থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, কার সময়? না, সওয়াই মাধব রাও বা দ্বিতীয় মাধব রাও। এই হিস্ট্রিটা জাস্ট একটু জেনে নিতে হবে, এরপর তুমি বুঝতে পারবে মানে আমার ইঙ্গ মারাঠা যুদ্ধের মানে প্রেক্ষাপটটা কি। ঠিক আছে, দেখো এরপর টোটাল 3টে ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, প্রথম যেটা ইঙ্গ মারাঠা যুদ্ধ, সেটা দেখো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হচ্ছে রঘুনাথ রাওকে সরিয়ে দ্বিতীয় মাধব রাও পেশোয়া হন। কি বললাম? রঘুনাথ রাওকে সরিয়ে দ্বিতীয় মাধব রাও মানে সওয়াই মাধব রাও বা দ্বিতীয় মাধব রাও, যার সময় যে ভেঙে যাচ্ছে মারাঠা সাম্রাজ্য। তাহলে কি হয়? স্বাভাবিকভাবে রঘুনাথ রাওয়ের একটা রাগ হয়। সে কি করে? হেল্প চাওয়ার জন্য ব্রিটিশদের কাছে যায় এবং ব্রিটিশদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত করে, ব্রিটিশ এবং রঘুনাথ রাওয়ের। কি চুক্তি সেটা বা কি সন্ধি? সেটার নাম হচ্ছে সুরাটের সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে সুরাটের সন্ধি হয় এটা জিজ্ঞেস করে পরীক্ষায়, তার হচ্ছে 1775 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় 1775 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1782 খ্রিস্টাব্দে। দেখো 3টে ইঙ্গ মারাঠা যুদ্ধ আমি তোমাদেরকে পড়াবো। এই 3টে যুদ্ধ কোনো একটা সন্ধি দ্বারা শুরু হবে এবং কোনো একটা সন্ধি দ্বারা শেষ হবে। ঠিক আছে, যেটা দিয়ে শুরু হচ্ছে এবং যেটা দিয়ে শেষ হচ্ছে, এই দুটো সন্ধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝখানেও দু একটা হয়তো আরো সন্ধি আছে। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ মাঝে আরো দুটো সন্ধি হয়েছে, দ্বিতীয়ত দুটো হয়েছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি তোমাদেরকে বলছি না। কিন্তু যে সন্ধিটা দিয়ে যুদ্ধগুলো শুরু হচ্ছে সেটা জানতে হবে, আর যে সন্ধি দ্বারা যুদ্ধটা শেষ হচ্ছে সেটাও জানতে হবে। দেখো তাহলে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় সুরাটের সন্ধি দ্বারা, ব্রিটিশ এবং রঘুনাথ রাওয়ের সঙ্গে হয় 1775 খ্রিস্টাব্দে। শেষ হয় কোন সন্ধি দ্বারা? সলবাইয়ের সন্ধি। সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে? ব্রিটিশ এবং মাহাদজি শিন্ডের মধ্যে। ব্রিটিশ এবং মাহাদজি শিন্ডে সলবাইয়ের সন্ধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি স্টার দিয়ে রাখলাম, এটা পরীক্ষায় এসেছে, আসবেও। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1782 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই যে প্রথম ইঙ্গ মারাঠা যে যুদ্ধ হলো, সেই সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? এটা প্রশ্ন আসে পরীক্ষায়। কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং। তাহলে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ বোঝা গেছে। আমরা একদম স্মার্ট ওয়েতে পড়ে নিলাম। কি কি পড়লাম? না, শুরু একটা সন্ধি দিয়ে হয়েছে, শেষ একটা সন্ধি দিয়ে হয়েছে, তাদের নামগুলো জানলাম, গভর্নর কে ছিলেন জানলাম, আর কি কারণে যুদ্ধটা শুরু হয়েছিল সেটাও জেনে নিলাম। ক্লিয়ার? এরপর ঠিক এই পয়েন্টগুলো আমি দ্বিতীয়ত পড়বো, তৃতীয়ত পড়বো। তাহলে এরপর শুরু করছি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, যেটা 1803 খ্রিস্টাব্দ থেকে 1805 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়।
এই যুদ্ধের কারণ কি ছিল না 1801 সালে দ্বিতীয় বাজিরাও ভিতজিরাও হোলকারকে হত্যা করে। দ্বিতীয় বাজিরাও কি ছিলেন? একজন পেশোয়া ছিলেন। এই হোলকার, ঠিক আছে, হোলকার নাম ছিল ভিতজিরাও, একে দ্বিতীয় বাজিরাও হত্যা করেন। স্বভাবতই হোলকারদের অ্যাটাক শুরু হয়ে যায় দ্বিতীয় বাজিরাওর উপর, ঠিক আছে, প্রত্যুত্তরে অ্যাটাক শুরু করে দেয়। তখন দ্বিতীয় বাজিরাও ব্রিটিশদের কাছে থেকে হেল্প চায় এবং ব্রিটিশরা দ্বিতীয় বাজিরাওর সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষরিত করে। কত খ্রিস্টাব্দে? 1802। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে। বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং দ্বিতীয় বাজিরাও, ঠিক আছে। এরপর এই যে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, এটা শেষ হয় রাজপুর ঘাটের সন্ধি দ্বারা। কার কার মধ্যে হয়? ব্রিটিশ ও যশবন্ত রাও হোলকারের মধ্যে। ব্রিটিশ এবং যশবন্ত রাও হোলকারের মধ্যে রাজপুর ঘাটের সন্ধি হয় 1805 খ্রিস্টাব্দে, ঠিক আছে। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় গভর্নর কে ছিলেন না লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। এরপর দেখো এই যে বেসিনের সন্ধি বা রাজপুর ঘাটের সন্ধি, এইটা যে দ্বিতীয় বাজিরাও বা যশবন্ত রাও হোলকারের সঙ্গে করলো ব্রিটিশরা, এইটা কি নীতির দ্বারা করেছিল না অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে। লর্ড ওয়েলেসলি প্রবর্তিত, এটা পরীক্ষার প্রশ্ন আসে যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন না লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে ব্রিটিশরা বেসিনের সন্ধি স্বাক্ষরিত করে, ঠিক আছে। এরপর ছোট্ট করে একটু বলে দিই অধীনতামূলক মিত্রতা নীতি কি না। অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে যে ব্রিটিশরা বিভিন্ন দেশীয় রাজ্যের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত করে, ঠিক আছে, যারা অধীনতামূলক মিত্রতা নীতি মানতে চায়। কিরকম চুক্তি না ব্রিটিশদের সৈন্যবাহিনী সেই দেশীয় রাজ্যে থাকবে, কি করার জন্য? তাদেরকে সামরিক সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু তাদের যে সৈন্যবাহিনীর খরচ সেটা সেই দেশীয় রাজ্যকে বহন করতে হবে এবং সেই দেশীয় রাজ্যের যেসব সামরিক শক্তি এবং বৈদেশিক বাণিজ্য সেইটা ইংরেজরা ডিসাইড করবে, মানে ইংরেজদের হাতে চলে যাবে, তারা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। এইটা ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতি দ্বারা লর্ড ওয়েলেসলি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ক্যাপচার করেন, ঠিক আছে, এই নীতির মাধ্যমে। সেই নীতি দ্বারা দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় এবং মনে রাখবে পেশোয়াদের মধ্যে সব থেকে শেষে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয় হোলকার, ঠিক আছে। এই যে রাজপুর ঘাটের সন্ধি, হোলকার সর্বশেষ, ঠিক আছে, যারা সর্বশেষ পেশোয়া যারা অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করে না লর্ড ওয়েলেসলি। ক্লিয়ার? আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম, ঠিক আছে, তাও মনে করো যে টিপু সুলতানের যে মৃত্যু হয়, যে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ, তাহলে কিসের জন্য হয়েছিল না অধীনতামূলক মিত্রতা নীতি টিপু সুলতান মেনে নেয়নি, ঠিক আছে। বলেছিলাম আজকে অধীনতামূলক মিত্রতা নীতিটাও একটু তোমাদেরকে ব্রিফ আলোচনা করে দিলাম। ক্লিয়ার? এরপর দেখো তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, এটা হয়েছিল 1817 খ্রিস্টাব্দ থেকে 1818 খ্রিস্টাব্দে। এটার কারণ কি ছিল না ব্রিটিশরা পিন্ডারদের ওপর আক্রমণ করে। এই পিন্ডার কি? পিন্ডার হচ্ছে একটা অস্থায়ী মারাঠা সৈন্য, ঠিক আছে। সৈন্য মানে কিরকম? এরা ছিল লুণ্ঠনকারী, ঠিক আছে। মুঘলদের সময়ও এরা ছিল এবং মারাঠাদের সময়ও ছিল, ঠিক আছে। এরা লুণ্ঠনকারী ছিল, ঠিক আছে। এই মারাঠা শব্দ অনুযায়ী পিন্ডার শব্দের অর্থ হচ্ছে ঘাসের বান্ডিল, ঠিক আছে, ঘাসের বান্ডিল। তাহলে অস্থায়ী মারাঠা সৈন্য এদের ওপর যখনই ব্রিটিশরা আক্রমণ করে তখন পুরো পেশোয়া থেকে শুরু করে পুরো মারাঠা সবাই একত্রিত হয়ে লাস্ট চেষ্টা করে যে ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু শুরু হয় এই যুদ্ধটা গোয়ালিয়রের সন্ধি দ্বারা 1817 খ্রিস্টাব্দে। কার সঙ্গে? ব্রিটিশ এবং দৌলত রাও সিন্ধিয়া। ব্রিটিশ এবং দৌলত রাও সিন্ধিয়া গোয়ালিয়র সন্ধি ইম্পর্টেন্ট। আর শেষ হয় মানসাওয়ারের সন্ধি 1818 খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং দ্বিতীয় মালহর রাও হোলকারের মধ্যে। এবং এই তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের মাধ্যমে ইংরেজরা পুরো মারাঠা সাম্রাজ্যটাকে ক্যাপচার করে নেয় এবং এই সময় গভর্নর কে ছিলেন না লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস, ভুল করবে না কিন্তু, যেটা 1772-73 কথা বলছি, যিনি দ্বৈত শাসনের অবসান ঘটান তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস। তখন আমি বলতে থাকবো ওয়ারেন হেস্টিংস।
এইখানে আমি কিন্তু বলবো লর্ড হেস্টিংস। ক্লিয়ার? দুটো আলাদা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই গেল ইঙ্গো মারাঠা যুদ্ধ। বুঝতে পারা গেছে? দেখো আমি একদম তোমাদেরকে পুরো ছক করে, ঠিক আছে, স্মার্ট ওয়েতে আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, চাইলে খাতাতে নোট ডাউন করতে পারো, তোমাদের ভীষণ ভীষণ ভাবে হেল্প হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আজকে লাস্ট যে টপিক সেটা শুরু করবো, সেটা হচ্ছে ইঙ্গো নেপাল যুদ্ধ। ঠিক আছে? তাহলে নেপাল কিভাবে ক্যাপচার করেছে? দেখো, ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল 1814 খ্রিস্টাব্দ থেকে 1816 খ্রিস্টাব্দের মধ্যে। এই ইঙ্গো নেপাল যুদ্ধের মেন কারণ কি ছিল না, গোর্খারা বাটওয়ালের 3টি থানাতে আক্রমণ করে। তো গোর্খারা বাটওয়ালের 3টি থানাতে আক্রমণ করে, যে থানাগুলো কি ছিল, ব্রিটিশ নিয়ন্ত্রিত ছিল, যে থানাগুলো ব্রিটিশদের অধীনে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিল। স্বাভাবিকভাবে যুদ্ধের সূত্রপাত হয় ইঙ্গো নেপাল যুদ্ধ এবং শেষ হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়েছে, সগৌলির সন্ধি দ্বারা। সগৌলির সন্ধি 1816 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দ? 1816 খ্রিস্টাব্দে সগৌলির সন্ধির দ্বারা শেষ হয়। এই সন্ধির মাধ্যমে কি হয়? এই সন্ধির মাধ্যমে ব্রিটিশরা কুমায়ুন ও গাড়োয়াল জেলা সহ, কুমায়ুন এবং গাড়োয়াল এই দুটো ইম্পর্টেন্ট জেলা নেপালের তখনের সময়, এই জেলা সহ বিভিন্ন যে হিল স্টেশন, ঠিক আছে, বিভিন্ন হিল স্টেশনের মধ্যে কি, যেমন সিমলা, মুসৌরি, নৈনিতাল, ঠিক আছে, এই সব জায়গাগুলো, রানীক্ষেত, এই জায়গাগুলো দখল করে। মুসৌরি, রানীক্ষেত, সিমলা, নৈনিতাল, এগুলো হিল স্টেশন গুলো ব্রিটিশদের দখলে চলে যায়। ক্লিয়ার? তাহলে ইঙ্গো নেপাল যুদ্ধ থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে সগৌলির সন্ধি এবং বিভিন্ন যে হিল স্টেশন গুলো ইংরেজের হাতে চলে যায়, সেটা বুঝতে পারা গেল। তাহলে আজকে আমরা মারাঠারা কিভাবে পরাজিত হলো এবং মারাঠা সাম্রাজ্য ইংরেজরা কিভাবে ক্যাপচার করলেন এবং তার সঙ্গে নেপাল কিভাবে ক্যাপচার করলেন বা বিভিন্ন হিল স্টেশন গুলো কিভাবে ক্যাপচার করলো, সেটা জানলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে নেক্সট আধুনিক ভারতের ইতিহাসের উপর আরো ক্লাস আসবে। ঠিক আছে? ক্লাস আসতে থাকবে এবং এই ক্লাসগুলো দেখার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। কোনো ডাউট থাকলে কমেন্টে জানাতে পারো।